ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাভ ক্ষতি, শতকরা, সরল ও যৌগিক মুনাফা এবং বীজগণিতের মান নির্ণয়। এই যে চারটা টপিক রয়েছে, শুরুতে আমরা লাভ ক্ষতি টপিক নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা টপিক থেকে বর্তমান সময়ে চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার আসছে বা বিগত সালে এসেছিল এবং যেগুলো সামনের দিনের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ এবং করতেই হবে, যে অঙ্কগুলো মাস্ট বি, সেই ধরনের বেশ কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু ভিডিওটা। আপনারা এমন কতগুলো নিয়ম শিখতে পারবেন এই চারটা টপিক থেকে, যে নিয়মগুলো শিখলে এক একটা অঙ্ক আপনারা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবেন। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো শুরুতেই বলে রাখি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই মুহূর্তে ভিডিওটা, তারা পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো শুরুতেই লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। স্ক্রিনের এই যে অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? 140 টাকা, 120 টাকা, 144 টাকা, 124 টাকা। সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে। তো অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, তাই আমরা সিরিয়ালের শুরুতেই অঙ্কটা রেখেছি। তো আমি যদি একটু আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করার চেষ্টা করি শুরুতেই, হ্যাঁ, শর্টকাট অঙ্ক করার পূর্বে আপনাদের একটু ডিটেলস জানতে হবে যে বিষয়টা কিভাবে কাজ করে। তো কোনো একটি জিনিস নির্মাতা, মানে যে জিনিসটা তৈরি করেছে তাকে বলা হচ্ছে নির্মাতা। কত পার্সেন্ট লাভ করেছে? নির্মাতা লাভ করেছে 20% লাভ করে সে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছে। খুচরা বিক্রেতা আবার কি করেছে, যে সেটা 20% লাভে বিক্রয় করেছে। কার কাছে? নিঃসন্দেহে আমরা যারা ক্রেতা তাদের কাছে। আর আমরা তো আর কারো কাছে বিক্রি করতে পারবো না, কেননা আমরা হচ্ছি ভোক্তা, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি কনজিউমার, মানে আমরা কনজিউম করি বা ভোগ করি, মানে আমরা আর অন্য কারো কাছে বিক্রি করি না। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? প্রথমে নির্মাতা, মানে যিনি তৈরি করেছেন, তিনি 20% লাভ করেছেন। আবার যিনি খুচরা বিক্রেতা, তিনিও 20% লাভ করেছেন। এবার ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা। তার মানে ওই জিনিসের নির্মাণ খরচ যদি 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা? তাহলে নির্মাণ খরচ মানে দাঁড়াচ্ছে ওই জিনিসটা তৈরি করতে খরচ হয়েছে কত টাকা? 100 টাকা। ওকে, 100 টাকা জিনিসটা তৈরি করতে খরচ হয়েছে। এবার নির্মাতা কি করেছে? 100 টাকার জিনিসটা, মানে 100 টাকায় তৈরি করে 20% লাভ করেছে। আচ্ছা বলেন তো, 100 টাকার 20% মানে কত? আমরা কিভাবে বের করি? আমরা বের করি এইভাবে, 100 এর 20%, তাই না? যদিও সহজ বিষয়টা বের করা, 100 যেহেতু আছে, তো তারপরে আমি বলে দিচ্ছি 100 এর 20%। তাহলে 100 এর 20% মানে কত? তার মানে হচ্ছে 100 এর উপরে 20, তার নিচে কত পার্সেন্ট? যেহেতু তার নিচে 100, 100 ক্রস হয়ে যায়, ইকুয়াল টু 20 টাকা। তার মানে দাঁড়াচ্ছে যে নির্মাতা 100 টাকা দিয়ে জিনিসটা তৈরি করে বিক্রি করেছে কত টাকা? তার মানে আমরা বলতে পারি যে নির্মাতার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 120 টাকা। নির্মাতা 120 টাকায় জিনিসটা কি করেছে? বিক্রি করেছে। এবার আসেন, বলা হচ্ছে যে আবার খুচরা বিক্রেতা 20% লাভ করেছেন। আচ্ছা বলেন তো, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? এই যে 120 রয়েছে আমাদের এখানে, এই 120টাই কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তার মানে আমি বলতে পারি যে এই 120 হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খেয়াল করে দেখেন, আমি শর্টকাটে লিখছি, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 120 টাকা। এবার তিনি কি করেছেন? তিনি আমাদের কাছে, মানে কনজিউমারদের কাছে 20% লাভে বিক্রি করেছেন। আচ্ছা বলেন তো দেখি, তাহলে 120 এর 20% কত? তাহলে 120 এর 20% আমরা যদি এভাবে হিসাব করি, তার মানে উপরে 20, তার নিচে কত? 100। তাহলে এই শূন্য ক্রস করে দিলাম, এই শূন্য ক্রস করে দিলাম, ইকুয়াল টু 12 দুগুণ 24, তার মানে 24 টাকা। তাহলে খেয়াল করেন, খুচরা বিক্রেতা লাভ করেছে কত টাকা? খুচরা বিক্রেতা লাভ করেছে 24 টাকা। তাহলে এই 120-এর সাথে যদি আমরা এই 24 যোগ করে দেই, তাহলে 144 টাকা কে কিনেছিল? আমরা কিনেছিলাম। কার কাছে? খুচরা বিক্রেতার কাছে, তাই না? যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? তাহলে নিঃসন্দেহে খুচরা মূল্য কত টাকা? 144 টাকা। তাহলে দেখেন, অবশ্যই আমাদের এই যে গ নম্বর যে অপশনটা রয়েছে, এই অপশনটাই সঠিক উত্তর। তো নিশ্চয়ই আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন কিভাবে ক্যালকুলেশনটা করতে হচ্ছে, তাই না? তো এইভাবে আপনাদেরকে বুঝে বুঝে ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে, নচেত আপনি কিন্তু এই অঙ্কটা গুলায় ফেলবেন। ওকে, তো আমরা এবার পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। লাভ ক্ষতি টপিক থেকে 2 নম্বর যে অঙ্কটা দেখেন,
এই অঙ্কটাতে বলা হচ্ছে কি টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এটাও লাভ ক্ষতি এর অঙ্ক, এটার সাথে কিন্তু শতকরা রিলেটেড রয়েছে। তো এই ধরনের অঙ্ক আমরা দেখা মাত্রই কিন্তু উত্তর করতে পারি। কি বলেছে, টাকায় কয়টা কিনেছে, টাকায় 3টা। টাকায় বলতে কি বোঝাচ্ছে, আমি ধরে নিলাম যে 1 টাকায় কেনা হয়েছে কয়টা, 3টি। ওকে, আর ক্রয় করা হয়েছে, অর্থাৎ 1 টাকায় 3টি আম ক্রয় করে, টাকায় মানে হচ্ছে কয় টাকায়, 1 টাকায় কয়টা বিক্রি করেছে, 2টি কিন্তু আমাদের কি করেছে, বিক্রয় করেছে। তার মানে বলেন তো দেখি এই টাকার ফিগার দুইটা সমান কিনা এখানে, অবশ্যই 1 টাকায় এবং এটাও হচ্ছে 1 টাকায়। 1 টাকায় না ধরে আমরা যে টাকায় ধরে না কেন, এখানেও আছে টাকায়, এখানেও আছে টাকায়, তার মানে বিষয় দুটো সেম। তাহলে 1 টাকায় 3টি আমি কি করেছি, ক্রয় করেছি, আর 1 টাকায় 2টি আমি কি করেছি, বিক্রয় করেছি। তাহলে টাকায় 3টি ক্রয় করে টাকায় 2টা যদি আমি বিক্রয় করি, তাহলে আমার কি হবে, শতকরা কত লাভ হবে। তাহলে শতকরা লাভ আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে নিঃসন্দেহে আমাদের লাভ হয়েছে, কেন, কারণ 1 টাকায় আমি 3টি কিনেছি আর 1 টাকায় বিক্রি করার সময় 2টি বিক্রি করেছে, তাহলে আমাদের লাভ হয়েছে। তাহলে আমাদের বলেন তো দেখি লাভ ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। এই হচ্ছে আমাদের শর্টকাট মেথড এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। টাকার ফিগার দুইটা যদি সেম থাকে তাহলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে ক্রয় কত, টাকায় 3টা, তার মানে 3 লিখলাম, মাইনাস বিক্রয় কত, টাকায় 2টা, 2 লিখলাম, ভাগ বিক্রয় কত, বিক্রয় তো 3 তাই না, বিক্রয় তো 2 তাই না, বিক্রয় 2 লিখে দিলাম, গুণন কত, 100। তাহলে যদি আমি কাটাকাটি করি 50 2 150, আর 3 থেকে 2 গেলে 1 থাকে, 1 দিয়ে 50কে গুণ করলে কত হবে আমার 50। তাহলে নিঃসন্দেহে 50% বা 50% আমার সঠিক উত্তর। এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে, 16%, 20%, 25% নাকি 28%। তো একটু আগে যে অঙ্কটা আমি করে দিলাম এই অঙ্কটার মতোই কিছুটা এটা। কারণ কি, কারণ হচ্ছে টাকার ফিগার দুটো কিন্তু সমান রয়েছে ক্ষেত্রেও। দেখেন এখানেও বলা হচ্ছে 100 টাকায়, এখানেও বলা হচ্ছে 100 টাকায়। তো যখন টাকার ফিগার দুটো সমান থাকবে তখন এখানে যাই থাক না কেন আমাদের অঙ্কটা কিন্তু আমরা করতে পারবো। তাহলে 100 টাকায় 10টি কিনেছি, ডিম কিনে 100 টাকায় 8টি বিক্রয় করেছি, তাহলে নিঃসন্দেহে লাভ হয়েছে। ওকে, তাহলে লাভ ইকুয়াল আমরা কি বলতে পারি, সূত্র কি বলে, ক্রয় মাইনাস বিক্রয় ভাগ কি, ভাগ হচ্ছে বিক্রয় গুণন হচ্ছে আমাদের 100, তাই না। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ যদি করে দেই, ক্রয় কয়টা, টাকায় হচ্ছে 10টা, তাহলে 10 বসালাম, মাইনাস বিক্রয় টাকায় কয়টা, 8টা, 8 বসালাম, ভাগ বিক্রয়, নিচে তো বিক্রয় তাই না, তাহলে বিক্রয় 8 বসালাম, গুণন কত, 100 দিয়ে দিলাম। তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমরা ক্যালকুলেশনটা করি, 10 থেকে 8 গেলে থাকে 2 গুণন, তাহলে আমরা একটু মুছে দেই এই জায়গাটাতে, মুছে দিয়ে টানটাকে একটু আমরা ছোট করে দিই। তাহলে 2 উপরে যে 10 থেকে 8 গেলে 2 থাকে, আর নিচে থাকে 8, আর গুণন কত থাকে 100, বসাই দিলাম 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি 4 2 8, 4 দ্বারা 100কে কাটলে 4 25 100, তাহলে কত শতাংশ আমাদের উত্তর, 25%। দেখেন গ নম্বর অপশনটা কিন্তু এক্ষেত্রে রাইট। তাহলে 100 টাকায় 10টি কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, শতকরা অবশ্যই 25% লাভ হবে। দেখেন এটা কিন্তু সুপার শর্টকাট মেথড। ওকে, এই মেথডটা যদি মনে রাখেন মুহূর্তের মধ্যে, মানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই আপনি অঙ্ক করে ফেলতে পারবেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? খুবই সুন্দর একটা অঙ্ক। আমি শুরুতে যে অঙ্কটা করে দিয়েছি ঠিক ওরকম ধাঁচের অঙ্ক। তো অবশ্যই আপনারা অঙ্কটা করবেন। এখানে কিন্তু বলা হচ্ছে ক্ষতিতে, এখানে কিন্তু আর লাভ না, এটা প্রথমে লাভে বিক্রয় করেছে, তারপরে কিন্তু ক্ষতিতে বিক্রয় করেছে। শেষ বিক্রয় মূল্য কত ছিল সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো অবশ্যই আপনারা এই অঙ্কটা করবেন, করার পরে এই অঙ্কের অ্যান্সারটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দেবেন যে এই অঙ্কের অ্যান্সার কত হচ্ছে। এটা ক, এটা খ, এটা গ এবং এটা ঘ। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? এখানে কিন্তু বলা হয়নি যে শতকরা ক্ষতি হলো, এখানে সরাসরি বলা হচ্ছে যে 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের কেনা দাম নিশ্চয়ই 400 টাকা ছিল, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল, আমাদের ক্রয় মূল্য ছিল কিন্তু 400 টাকা। তাহলে আমরা বুঝতেই পারতেছি
যে আমাদের এই জিনিসটার ক্রয় মূল্য ছিল ইকুয়াল টু 400 টাকা। কেননা 380 টাকায় বিক্রি করার পর 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য ছিল 400 টাকা। ক্ষতির হার বের করতে বলেছে, তাহলে ক্রয় মূল্য 400 টাকা আর ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। তাহলে সুতরাং ক্ষতির শতকরা হার যদি আমরা বের করতে চাই, তাহলে ক্ষতি তো ক্রয় মূল্যের ক্ষতি বা লাভ যেটাই হোক না কেন সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে ক্রয় মূল্যর নিচে ক্ষতি হয়েছে 20 টাকা, 20 উপরে। যেহেতু বলেছে শতকরা কত, তাহলে গুণন কত দিব আমরা? 100। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিব, 4 দ্বারা 20কে কাটলে 4 5 20, 5%। তাহলে ক্ষতির শতকরা হার কত? 5%। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অঙ্কটার অ্যান্সার হচ্ছে গ নম্বর রাইট। এবার আমরা লাভ ক্ষতি টপিক থেকে আমরা পরের টপিকে চলে যাব। আমাদের 2 নম্বর যে টপিকটা, সেই টপিকটা ছিল কি শতকরা বা পার্সেন্টেজের অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন সময় আসে। তো একটু আগে আমরা লাভ ক্ষতির যে অঙ্কটা করলাম, সেই অঙ্কটাতেই কিন্তু শতকরা বিষয় জড়িত ছিল। দেখেন, এমন কোনো অঙ্ক নেই যেখানে শতকরা নেই। লাভ ক্ষতি বলেন, সরল যৌগিক মুনাফা বলেন, ঐকিক নিয়ম বলেন, প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু শতকরা বিষয়টা জড়িত রয়েছে। তাই শতকরা বিষয়টা আপনাদের একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শিখতে হবে। প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু আমাদের শতকরা বিষয়টা খুব বেশি কাজে লাগে। ওকে, শতকরার প্রথম যে অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা একটা অঙ্ক। আপনারা অনেকেই এর অ্যান্সার পর্যন্ত মুখস্থ করে ফেলেছেন। কি বলা হচ্ছে? চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবারে চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল, তাই না? তো দেখেন, এই অঙ্কটা আমরা করব কিভাবে? আমরা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করব এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে। তো শর্টকাট মেথডটা কি? আচ্ছা, 25%, এই কথাটার অর্থ কি বলেন তো? কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় 25 টাকা বৃদ্ধি, তাই না? 25% যেহেতু বৃদ্ধি বলেছে, তাহলে বৃদ্ধি মানে প্লাস। তাহলে আমরা কি করব? 100 এর সাথে সম্পর্ক আছে, তাহলে 100 টাকায় 25, তাহলে 100 এর সাথে মানে 25% বলতে বোঝাচ্ছে 100 আর 25। তো মনে রাখতে হবে 100 আর 25 আমরা গুণ করব, গুণ করে নিচে এই 100 আর 25 আমরা যোগ করব। যোগ কখন করব? যখন বৃদ্ধি বলবে। যদি বলতো হ্রাস, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিতাম, আর উপরে গুণ আকারে এই বিষয়টা থাকতো। তার মানে দাঁড়াচ্ছে এখানে কত হলো? উপরে 100 গুণন হচ্ছে 25, আর তার নিচে দাঁড়াচ্ছে 125। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 5 25-এ 125, আর 5 দ্বারা যদি আমরা 100কে কাটি, 5 20-এ 100। তার মানে কত শতাংশ? অবভিয়াসলি আমাদের 20%। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে চিনির মূল্য যদি 25% বৃদ্ধি পায়, তাহলে যদি খরচ একই রাখতে চায়, তাহলে 20% কি করতে হবে? চিনি খাওয়ার খরচ কমাতে হবে, তাই না? তো এইভাবে আমরা অঙ্কগুলো করি। তো এখানে যদি হ্রাস বলতো, জাস্ট নিচে 100 মাইনাস কি হয়ে যেত? 25। তার মানে এখানে হতো তখন 75, তখন কিন্তু 33.33 এরকম একটা ফিগার আমাদের আসতো। নিশ্চয়ই আপনারা এইরকম অঙ্কগুলো করতে পারেন, বা এই নিয়মটা আপনারা অনেকেই করতে জানেন। যদি না জানেন, তাহলে এখান থেকে বিষয়টা শিখে নেন। এই অঙ্কটা কিন্তু বারবার আসা অঙ্কসমূহের মধ্যে অন্যতম একটা অঙ্ক। তো আমি এই ভিডিওর এ পর্যায়ে একটু বলি, যারা আমার কাছে অঙ্ক অনলাইনে আপনারা শিখতে চান, মাত্র 510 টাকার বিনিময়ে অঙ্কের একেবারে পুরো একটা কোর্স আপনারা আমার কাছে শিখে নিতে পারবেন। এবং সামনে 10 তারিখে, অর্থাৎ জুলাই মাসের 10 তারিখে, 2024 সালের জুলাই মাসের 10 তারিখে নতুন একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে। আমি প্রায় প্রতি 2 মাস বা 1.5 মাস অন্তর অন্তর নতুন কোর্স লঞ্চ করে থাকি। আপনারা যারা কোর্স করতে চান, তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, যারা একেবারেই অঙ্ক ধরে ধরে শিখতে চান। তবে মূল কথা হচ্ছে, আমার কথা যদি বুঝে থাকেন, আমার অঙ্ক করানো যদি আপনারা ঠিকভাবে বুঝে থাকেন, তবেই কেবল আপনারা আমার কোর্সে জয়েন করবেন, আদারওয়াইজ জয়েন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 5-এর কত শতাংশ 7 হবে? 40, 125, 90 নাকি 140? খুবই সুন্দর একটা অঙ্ক। তো আমরা কিভাবে এই অঙ্কটার সলিউশন করব? আমরা ধরে নেব যে ধরি 5-এর কত শতাংশ, এই যে বলা হচ্ছে কত শতাংশের জায়গায় আমরা কি ধরে নিব? ধরি x শতাংশ। তাহলে আমরা এখানে লিখব যে ধরি x শতাংশ। তাহলে 5-এর x শতাংশ মানে 7 হবে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো 5-এর কত শতাংশ? তাহলে আমরা বলবো 5-এর x শতাংশ, শতাংশ মানে পার্সেন্ট, 7 হবে মানে ইকুয়াল টু 7। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে। তাহলে বা আমরা কি বলতে পারি? 5-এর, এখানে বাংলা ইংরেজি মিক্স হয়ে গিয়েছে, তাই আমি এই দুটোকে ইংরেজি করে দিচ্ছি। তাহলে 5-এর কত শতাংশ?
তার মানে 5 এর x শতাংশ মানে কি, উপরে x তার নিচে 100 ইকুয়াল টু কত 7। তাহলে বা আমরা যদি কাটাকাটি করি, এই 5 তো উপরের সংখ্যা তাই না, 5 20 120, তাহলে উপরে x তার নিচে 20, তাহলে x ভাগ 20 ইকুয়াল কত থাকে 7। তাহলে 7 এর নিচে 1 আছে, তাহলে সুতরাং x দ্বারা 1 কে গুণ করলে কত হবে, x ইকুয়াল 20 দ্বারা 7 কে গুণ করলে 7 দুগুণ 14 140। তার মানে আমাদের 140 হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে দেখেন এই যে ঘ নম্বর অপশনটা আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট আনসার। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এই অঙ্কটা সামনে এসেছে। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? 16%, 20%, 25%, 24%। নিঃসন্দেহে আপনারা অঙ্কটা এখন করতে পারবেন, যেহেতু বৃদ্ধি বলেছে, তাহলে 100-এর সাথে পার্সেন্ট যেহেতু আছে, 100 গুণন 25, আর নিচে কত, অবশ্যই 100 যোগ 25 ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আনসার। নিশ্চয়ই আপনারা এটা বুঝে গিয়েছেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 2 এর কত শতাংশ 8 হবে। একটু আগেই আমি যে অঙ্কটা করে দিয়েছি এক্স ধরে, এইরকমভাবেই কিন্তু এই অঙ্কটাও করতে হবে। বলা হচ্ছে 2 এর কত শতাংশ, তাহলে কত শতাংশর জায়গায় আমি কি ধরবো বলেন তো দেখি। আমি ধরবো যে ধরি এক্স শতাংশ, 2 এর কি এক্স শতাংশ কত হবে, 8 হবে। তাহলে প্রশ্ন মতে আমাদের কি দাঁড়াবে, আমরা বলতে পারি 2 এর এক্স শতাংশ ইকুয়াল হচ্ছে 8 বা 8। তাহলে বা আমরা কি লিখব, 2 এর x% মানে কি, তাহলে উপরে 2 আর 2x তার নিচে হচ্ছে 100। নিঃসন্দেহে বোঝেন বিষয়টা, তাই না, x ভাগ 100 আর 2 তো ইন্টু আকারে উপরের সংখ্যা। আমরা এবার কাটাকাটি করলাম না, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে কি হবে বলেন তো দেখি। 2x ইকুয়াল টু 100 ইন্টু হচ্ছে 8, তাহলে সুতরাং x ইকুয়াল টু কি দাঁড়াবে, উপরে 100 ইন্টু 8 ডিভাইডেড বাই 2, তাহলে 4। তাহলে 4 দ্বারা 100কে গুণ করলে কত হবে, 400। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা রাইট। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এবার নিঃসন্দেহে আপনি এই অঙ্কটা করতে পারবেন। বলা হচ্ছে 12 এর কত শতাংশ 18 হবে। তাহলে কত শতাংশ, x শতাংশ। ঠিক একটু আগে যে অঙ্কটা করলাম এবং তার একটা অঙ্ক পূর্বে যে অঙ্কটা করেছি সেটার সাথে এটার হুবহু মিল রয়েছে। আপনারা অবশ্যই এই অঙ্কটা করতে পারবেন। তো অবশ্যই অঙ্কটা করে এই 8 নম্বর অঙ্কটার অ্যান্সার কি হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, উহা কত? তাহলে এই অঙ্কটাতেও আমাদেরকে ধরে নিতে হবে। আচ্ছা বলেন তো দেখি কি ধরে নিতে হবে আমাদের এখানে। ধরে নিতে হবে যে কোনো সংখ্যার 40%, তার মানে যেহেতু বলেছে সংখ্যাটি হচ্ছে কত, তার মানে আমাদের সংখ্যাটা ধরে নিতে হবে যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের কি এক্স। এবারে তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ হবে কোনো সংখ্যার 40%, তার মানে আমরা লিখতে পারি এক্স এর 40%। এভাবে এর সাথে 42 যোগ করলে, তাহলে এর সাথে আমি 42 যোগ করে দিব, করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। আচ্ছা ইকুয়াল ওই সংখ্যাটা মানে কোনটা, যেটা ধরেছে এক্স সেটা, তাহলে এক্স। এখন এক্স এর মান বের করতে পারলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে বা এক্স এর 40% মানে কি, তার মানে উপরে 40x তার নিচে 100 প্লাস হচ্ছে 42 ইকুয়াল কত এক্স। তাহলে আমি 0 0 ক্রস করে দিতে পারি, 2 দুগুণ 4, 5 দুগুণ 10। তাহলে আমাদের পরের লাইনে কি দাঁড়ায়, পরের লাইনে দাঁড়ায় উপরে 2x তার নিচে 5 আর প্লাস 42 ইকুয়াল টু এক্স। এখন এই লাইনটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে লসাগু কত বলেন তো দেখি। আমরা একটু এখানে ক্যালকুলেশন করি, লসাগু কিন্তু আমাদের 5। তাহলে লসাগু যদি 5 হয়, তাহলে উপরে 2x প্লাস 5 আর 42 গুণ করলে কত হবে, 5 42-এ 4 5 20, 200 আর 5 দুগুণ 10, 210। তাহলে 5 দুগুণ 10-এ 0, হাতে 2, 4 5 20 আর 2-এ হচ্ছে 4 5 20 আর 1-এ 21। তাহলে 210 ইকুয়াল কত এক্স। এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে আমরা বলতে পারি 5x, এখানে বা হবে 5x ইকুয়াল টু 2x প্লাস 210 বিষয়টা। তাহলে 5x থেকে 2x বাদ দিলে সুতরাং কত x হয়, 3x ইকুয়াল টু 210। তাহলে x এর মান কত হবে বলেন তো দেখি। 210-কে 3 দিয়ে ভাগ করলে 3 সাথে 21, তার মানে 70। তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমাদের 70 বা 70। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি।
স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বারবার আসা অঙ্কসমূহের মধ্যে এটাও অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আপনারা নিশ্চয়ই বিভিন্ন চাকরির পরীক্ষার যে বইগুলো রয়েছে সেগুলোতে এই অঙ্কগুলো দেখেছেন। আমি নিশ্চিত আপনারা দু একটা পরীক্ষা যারা ফেস করেছেন তারাও এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার হলে পেয়েছেন। তো বলা হচ্ছে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত? তাহলে এই অঙ্কটা এর আগের অঙ্কটার মতোই কিছুটা। তাহলে আমরা ধরবো যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে ধরে নিলাম যে ধরি আমাদের সংখ্যাটা হচ্ছে কি এক্স। এবার বলছে কোনো সংখ্যার 60%, তার মানে প্রশ্ন মতে বিল্ড আপ হবে এবার। তার মানে আমরা বলতে পারি এক্স এর 60%, তার মানে আমাদের কি হবে, আমরা লিখব এক্স এর 60%। এভাবে এক্স এর 60% থেকে 60 বিয়োগ করলে, তাহলে 60 বিয়োগ করলাম, বিয়োগ করলে ফলাফল হবে 60, তাহলে ইকুয়াল কত দিব 60। এই যে লাইনটা আমরা তৈরি করে ফেললাম। তাহলে এক্স এর 60% আমরা এভাবেও ক্যালকুলেশন করতে পারি, উপরে 60 তার নিচে 100 ইকুয়াল এই 60 যদি ওইদিকে যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 60 60 120। তাহলে 0 0 ক্রস কাটাকাটি করলে 3 2 6 আর 5 2 10, তাহলে বা উপরে কি থাকে বলেন তো দেখি, 3 আর এক্স, এক্স তো উপরের সংখ্যা তাই না, তাহলে উপরে 3x তার নিচে 5 ইকুয়াল হচ্ছে 120। এর নিচে 1 থাকে, তাহলে 3x দিয়ে 1কে গুণ করলে কি হবে, 3xই হবে, ইকুয়াল হচ্ছে 5 গুণন 120। তাহলে 5 গুণন 120 যা আছে তাই রাখলাম। তাহলে সুতরাং x ইকুয়াল টু কি দাঁড়াবে, তার মানে 5 গুণন 120, এর নিচে কে চলে আসবে, 3 চলে আসবে, যেহেতু গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে 3 4 12 40, তাহলে 5 40-এ কত হবে, 5 40-এ হবে 4 5 20, তার মানে 200। তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে 200 বা 200। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় এত পার্সেন্ট কমানো হয়েছে, এত পার্সেন্ট কমানো হয়েছে, এত পার্সেন্ট বাড়ানো হয়েছে, এত পার্সেন্ট বাড়ানো হয়েছে। তো সম্ভাব্য 4টা উত্তর রয়েছে আমাদের এখানে। তাহলে আমরা কি করব বলেন তো দেখি, এই অঙ্কটাতে আমরা ধরে নিব, কি ধরে নিব, যে ধরি হচ্ছে আচ্ছা এভাবে আমরা না করি, আমরা একটা শর্টকাট মেথড ইউজ করে দিই। ওকে, সুপার একটা শর্টকাট মেথড রয়েছে এই অঙ্কটা করার জন্য, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি, তার নিচে হচ্ছে 100। মনে রাখবেন, বাড়ানো কমানো বা দুটোই বাড়ানো দুটোই কমানো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এক ব্যবসায়ী পণ্যের মূল্য 25% বাড়ালো, 25% বাড়ানো মানে প্লাস 25, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, 25% কমানো মানে হচ্ছে মাইনাস 25। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাড়ানো মানে প্লাস আর কমানো মানে হচ্ছে মাইনাস। তাহলে এটা হলো এ এর মান, আর আমি ধরলাম এটা হচ্ছে বি এর মান। চাইলে উল্টাপাল্টাও ধরতে পারি, এর মান এটা, বি এর মান এটা, তাতে কোনো সমস্যা নেই। তাহলে ইকুয়াল এ কত, প্লাস 25 বসালাম, প্লাস ইংরেজি দিয়ে লিখেছি যেহেতু প্লাস 25 বসালাম, প্লাস বি কত, বি হচ্ছে মাইনাস 25 ব্র্যাকেট দিয়ে বসালাম, প্লাস এ কত, প্লাস 25 ইন্টু বি কত, মাইনাস 25 ডিভাইডেড বাই কত, 100। আচ্ছা বলেন তো দেখি এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে কিনা, অবশ্যই। তাহলে এটা আর এটা ক্রস করে দিলাম, তাহলে ইকুয়াল। আচ্ছা বলেন দেখি, আমরা যদি 25 দিয়ে 100কে কাটি কত হয়, 4 25-এ 100, তাহলে কি থাকে বলেন তো, এই মাইনাসটা সামনে, তার মানে মাইনাস উপরে 25 তার নিচে হচ্ছে 4। যদি আমরা কাটাকাটি করি 4 6 24 থাকে 1, দশমিক দিয়ে কত হবে 25, তাহলে মাইনাস 6.25। আমি কিন্তু একবারে ভাগ না করে কাটাকাটি করলাম, আপনারা চাইলে ভাগ করেও দেখতে পারেন যাদের এইভাবে প্রবলেম আছে। তাহলে মাইনাস 6.25 মানে কি, 6.25% কি হয়েছে, কমানো হয়েছে। তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটাই আমাদের এখানে রাইট। এখানে কিন্তু বাড়ানো হয়নি, যেহেতু সামনে মাইনাস এসেছে, তাহলে কমানো হয়েছে। কমানো অপশন দুইটা, একটা 45% কমানো, একটা 6.25% কমানো, তার মানে অবশ্যই খ নম্বর অপশনটাই রাইট। এইবার আমরা কি করব, শতকরা থেকে পরের অঙ্কে চলে যাব। আমরা এবারে আপনাদের সঙ্গে আলোচনা করব সরল ও যৌগিক মুনাফা নিয়ে। নিশ্চয়ই আপনারা সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা, যার আরেক নাম যৌগিক মুনাফা, এই ধরনের অঙ্কগুলো করতে জানেন। তবে এই অঙ্কগুলো কিন্তু সুদের অঙ্ক, সুদ সম্পর্কিত অঙ্ক কিন্তু ব্যাংকের চাকরির পরীক্ষায় বেশি আসে, পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলোতেও কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই মনোযোগ সহকারে এই টপিকের বেসিক নিয়ম এবং বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তুলে ধরব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন।
আর এ পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আমার কাছে যারা অনলাইনে পড়তে চান তারা অবশ্যই একটা নম্বরে যোগাযোগ করবেন। নম্বরটা লিখে নিতে পারেন 01642702760। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা আবারও বলছি 01642702760। ওকে, এবার আমরা সরল ও যৌগিক মুনাফার অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে কি সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। এখানে অঙ্কে কিন্তু মাত্র একটাই সংখ্যা দেওয়া আছে, আর বাদবাকিগুলো কিন্তু আমাদের বলেছে যে শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন সুদে আসলে 3 গুণ হবে। তার মানে হচ্ছে দুটো সংখ্যা অঙ্কের মধ্যে দেওয়া, একটা হচ্ছে 3 গুণ আর একটা হচ্ছে 8 বছর। তো আপনারা নিশ্চয়ই 3 গুণ বলতে বুঝেন সুদে আসলে 3 গুণ। এখানে কিন্তু বলা হচ্ছে সুদে আসলে কয় গুণ হবে? 3 গুণ হবে। তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের আসল হচ্ছে 100 টাকা। এটাতে ধরতে তো আমাদের অসুবিধা কিছু নাই, তাই না? ধরলাম আসল হচ্ছে 100 টাকা। তাহলে বলা হচ্ছে সুদে আসলে 3 গুণ। তাহলে আমরা বলতে পারি সুদাসল ইকুয়াল টু কত টাকা? তাহলে 300 টাকা। কেন? কেননা আসল যদি 100 টাকা হয় সুদ আসলে 3 গুণ হবে, তাহলে 300 টাকা। তাহলে বলেন তো দেখি শুধু সুদ কত টাকা? 300 থেকে 100 বাদ দিলে 200 টাকা। তাহলে শুধু সুদ আমরা বের করতে পারি 200 টাকা। তাহলে এই যে কত বছরে সুদে আসলে 3 গুণ হয়েছে? 8 বছরে। তার মানে নিঃসন্দেহে এই 200 টাকা সুদ হয়েছে 8 বছরে। তাহলে 200 টাকা সুদ যদি 8 বছরে হয় তাহলে 1 বছরে কতটুকু সুদ হয়েছে? আমি যদি 200কে 8 দ্বারা ভাগ করি, তাহলে আমি যদি কাটি 8 8 দুগুণ 16 থাকলো 4, 40, 5 8 40, তাহলে কত টাকা? 25 টাকা। তার মানে আমাদের 8 বছরের সুদ যদি 200 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হবে মাত্র 25 টাকা। বের করতে বলেছে কি সরল সুদের হার শতকরা কত টাকা। তাহলে নিঃসন্দেহে আমরা সরল সুদের হার শতকরা কত টাকা বের করে ফেলেছি? 25 টাকা বা 25%। তার মানে নিঃসন্দেহে এই অঙ্কের উত্তর হচ্ছে গ নম্বর অপশনটা রাইট। নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আমি অঙ্কটা ক্যালকুলেশন করলাম। এটা কিন্তু একেবারে বেসিক আলোচনা। একেবারে আপনারা চাইলে রিটেন পরীক্ষাতেও এই অঙ্কটা এভাবে লিখতে পারেন। কিভাবে লিখবেন? ধরি আসল 100 টাকা, তাহলে সুদ আসল হচ্ছে 300 টাকা আর সুদ হচ্ছে 200 টাকা, যেটা আমাদের এখানে অঙ্ক থেকে আমরা এই 3 গুণ অপশন থেকে এই 3টা বের করতে পারি। এবার তাহলে আমি বলতে পারি যে 8 বছরের সুদ 200 টাকা, তাহলে 1 বছরের সুদ কত টাকা? নিঃসন্দেহে বোঝা যাচ্ছে কম হবে। তার মানে ভাগ 200কে 8 দ্বারা ভাগ করলে 25% বা শতকরা 25 টাকা, একই কথা। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? তো এই ধরনের অঙ্ক আমরা নর্মালি করতে পারি বুঝে বুঝে ক্যালকুলেশন করে, অথবা আমরা সরল সুদের একটা সূত্র সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত ধারণা দিয়ে দিই। কার সূত্র? সরল সুদের সূত্র। মনে রাখবেন সূত্র কার? সরল সুদ। এই জিনিসটা সম্পর্কে আপনারা ভালো ধারণা রাখবেন। আপনারা জানবেন যে আই ইকুয়াল টু পি আর এন। এখানে আই কি? আই হচ্ছে আমরা বলতে পারি সুদ বা হচ্ছে মুনাফা। আই হচ্ছে এই জিনিস দুটো, সুদ বা মুনাফা। পি কি? পি হচ্ছে আসল বা মূলধন, এটা হলো পি এর মান। আর কি? আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার। আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার। ওকে, আচ্ছা। আর এন কি? এন মানে হচ্ছে আমার বছর বা হলো সময়। আমি দেখেন ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে। এবার আমি অঙ্কটা করতে চাই। তো এবার আমি এই গ্যাপের মধ্যে অঙ্কটা করব। ওকে, তাহলে আমরা জানি লিখব কি? লিখব আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। আই ইকুয়াল পি আর এন বা পি এন আর, একই কথা যেহেতু গুণাকারে আছে এরা। তাহলে শতকরা 5 টাকা হার সুদে, তো মনে রাখবেন যে শতকরা 5 টাকা হার সুদ, তো মানে সুদের হার শতকরা 5 টাকা। তো যেখানে সুদের হার বলা হচ্ছে শতকরা, তাহলে এই শতকরা মানে কিন্তু শুধু 5 না, 5-এর নিচে একটা 100 রয়েছে। এই জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে সুদের হার বা মুনাফার হার যেটাই দেওয়া থাকুক না কেন তার নিচে আমরা 100 কল্পনা করব। তাহলে কি বলা হচ্ছে? 20 বছর। তাহলে এটা
এনের মান, এন মানে বছর বা সময়। এবার সুদে আসলে 50,000 টাকা হয়েছে, তাহলে মূলধন কত আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে সুদে আসলে 50,000 হওয়ার অর্থ কি? সুদ আসল মানে কি? আচ্ছা বলেন তো দেখি, এই আয় মানে শুধু সুদ কিনা বা শুধু মুনাফা কিনা? অবশ্যই। তাহলে এর সাথে যদি আমি পি যোগ করি, আবার এর সাথেও যদি আমি পি যোগ করি, তাহলে আমাদের কি হয়? আসল সুদ, তার মানে সুদ আসল, এবং এটাও হয় সুদ আসল। তাহলে পি প্লাস আই এর মান কত দেওয়া আছে আমাদের? 50,000। তাহলে পি প্লাস আই এর মান আমরা 50,000 লিখে দেব। যাই হোক, একটু ওভার রাইটিং হচ্ছে, আপনারা বুঝে নেবেন 50,000। আর এখানে পি এর মান কত? আমরা যদি পি কমন নেই, তাহলে দেখেন পি আমরা কমন নিলাম, নিয়ে কি থাকে? আর এন প্লাস হচ্ছে 1, তাই না? তাহলে পি 50,000 আমরা, মানে পি প্লাস আই 50,000 আমরা লিখে ফেললাম, ইকুয়াল টু পি কত? পি আমাদের বের করতে হবে মূলধন কত, পি মানে তো আসল বা মূলধন। পি ইন্টু আর এর মান কত বলেন তো দেখি? আর এর মান হচ্ছে 5%, তাহলে 5/100 ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে 20 বছর, তাহলে গুণন 20 যোগ কত? 1। ওকে, আমরা নিচের জিনিসটা একটু মুছে দেই, মুছে দিয়ে আমরা একটু ভালোভাবে অঙ্কটা এই গ্যাপের মধ্যে করার চেষ্টা করি। ওকে, তাহলে ভালো করে একটু মনোযোগ দেন, এখানে অঙ্কটা কিন্তু মোটামুটি ক্রিটিক্যাল রয়েছে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 5-20 120, আর এই 20 তো উপরের সংখ্যা, তাহলে 20 ক্রস থাকলো 1, 1 আর 1 কত? 2, তাহলে 2p হইল। তাহলে 2p ইকুয়াল টু হচ্ছে 50,000। আমরা সূত্র দিয়েই কিন্তু অঙ্কটা করছি। তাহলে সুতরাং p ইকুয়াল টু 50,000কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25,000। তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটার অ্যান্সার আমাদের খ, 25,000 অ্যান্সার। এইবার দেখেন, আমরা কিন্তু চাইলে অঙ্কটা অন্যভাবেও করতে পারি। তো যাই হোক, ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে, আমি আজকে অন্যভাবে না দেখাই অন্য কোনো দিন আমি আপনাদেরকে একটা ডিফারেন্ট নিয়মে অঙ্কটা আরও তাড়াতাড়ি কীভাবে করা যায় সেই নিয়মটা সম্পর্কে ধারণা দিব। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? খুবই সুন্দর একটা অঙ্ক। আমরা এই অঙ্কটা একটু ক্যালকুলেশন করব ভালো করে। এর আগে যে আমরা সূত্রটা শিখেছি, কি সূত্র শিখেছি বলেন তো? আই ইকুয়াল টু পি আর এন শিখেছি আমরা। তাহলে 500 টাকার 4 বছরের সুদ যা হবে, 600 টাকার 5 বছরের সুদ যা হবে, এই দুটো মিলে একত্রে কত হবে? 500 টাকা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে একটা আই ইকুয়াল টু পিএনআর এবং এটার ক্ষেত্রে একটা আই ইকুয়াল টু পিএনআর। তাহলে 500 টাকা, তাহলে 500 টাকা কি? 500 টাকা হচ্ছে পি এর মান এবং 4 বছরের সুদ। তাহলে আমরা বলতে পারি আই ইকুয়াল হচ্ছে পি হচ্ছে 500 ইন্টু 4 বছর, মানে আর মানে কত? আর মানে হচ্ছে r/100 গুণন হচ্ছে, যেহেতু আর এর মান নেই এখানে, এর মানে হচ্ছে 4 বছর, দিয়ে দিলাম 4। তাহলে আমরা যদি 0-2টা কেটে দেই, তাহলে আই ইকুয়াল কত হয়? 4×5 = 20, তার মানে 20r। তাহলে আয়ের মান আমরা পেয়ে গেলাম 20r। তাহলে এবার আমরা লিখব, আবার আমরা পরেরটা হিসাব করব, একটু অন্য কালার দিয়ে আমরা করি পরেরটা। এবার বলা হচ্ছে 600 টাকার 5 বছরের সুদ, তাহলে আবার আই ইকুয়াল টু পিআরএন বা পিএনআর, তাই না? তাহলে আই ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি? পি কত? 600 এবার, তাহলে 600 ইন্টু আর, যেহেতু দেওয়া নাই তাহলে r/100 ইন্টু হচ্ছে এন কত? এন হচ্ছে 5 বছরের সুদ, তাহলে 5। তাহলে 0-2টা কেটে দিলাম, তাহলে আই ইকুয়াল টু কত হলো? 5×6 = 30, 30r। আচ্ছা বলেন তো, এই আই কি? আই হচ্ছে সুদ বা মুনাফা, আয়ের মান 20r আর আয়ের মান 30r। তো এখন এই অঙ্কটাতে কি দেওয়া আছে? সুদ একত্রে 500 টাকা। তাহলে সুদ মানে কি? এইটা একটা সুদ বের করেছি, 500 টাকা 4 বছরের সুদ, এবং এটাও আমরা সুদ বের করেছি, যে আই মানে সুদ বা মুনাফা। তাহলে 600 টাকার 5 বছরের সুদ, এই দুটো একত্রে, একত্রে মানে কি? এই দুটোর যোগফল। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 20r প্লাস 30r ইকুয়াল হচ্ছে আমাদের 500 টাকা। তাহলে 500 আমরা দিয়ে দিলাম, তাহলে বা 20 আর 30 কত হয়? 50r ইকুয়াল টু হচ্ছে আমাদের 500। তাহলে সুতরাং আর ইকুয়াল টু 500কে যদি 50 দ্বারা ভাগ করি, তাহলে থাকবে 10 বা 10%। তাহলে নিঃসন্দেহে আমাদের অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে 10% বা 10%। এবার আমরা হচ্ছে পরের অঙ্কে চলে যাচ্ছি। একটু আগে আমি যে অঙ্কটা করালাম সেই অঙ্কটার আদলেই কিন্তু এই অঙ্কটা হবে। একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে যদি 400 টাকা হয়, তাহলে সুদের হার কত? এটাও আপনারা নিশ্চয়ই বের করতে পারবেন। এই 16 নম্বর অঙ্কটা আপনারা ক্যালকুলেশন করে বের করে অবশ্যই এর অ্যান্সারটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন, যে 16 নম্বর অ্যান্সার, 16 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে এত। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 600 টাকার 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সরল সুদের হার কত। একেবারে পিওর সরল সুদের একটা অঙ্ক, যেখানে অন্য কিছু নেই। তাহলে কি লিখবো আমরা? আমরা লিখবো যে আমরা জানি একটা সূত্র, সেটা কি? সরল সুদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আই ইকুয়াল হচ্ছে পি আর এন। আই কি? সুদ বা মুনাফা। পি কি? মূলধন বা আসল। আর কি? সুদের হার বা মুনাফার হার। এন কি? সময় বা বছর। আমি আবারও রিভিশন করে দিলাম। তাহলে 600 টাকার, তাহলে 600 টাকা কার মান? পি এর মান, মানে মূলধন 600। 6 বছরের সরল সুদ, তার মানে 6 বছর মানে কি? এন এর মান হচ্ছে কত? 6। এই যে এন এর মান 6 বসালাম। আর সরল সুদ 180 টাকা, তাহলে আই এর জায়গায় 180 বসালাম। খেয়াল করে দেখেন, সুদ কিন্তু 180, 6 বছর মানে সময়, 600 টাকার মানে মূলধন। সরল সুদের হার কত? তাহলে সুদের হার কত মানে আর এর মান বের করতে বলেছে, তার মানে আর ইকুয়াল টু হোয়াট? তাহলে আর মানে কত? আর মানে হচ্ছে আর ভাগ 100, মাঝখানে প্রত্যেকটারই ইন্টু চিহ্ন, তাই না? তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। তাহলে 6 6, তাহলে এই 6 উপরের সংখ্যা, এই 6 উপরের সংখ্যা, তাহলে বা আমরা বলতে পারি 180 ইকুয়াল টু 6 6 36 আর। তাহলে সুতরাং আর ইকুয়াল টু 180 উপরে আর 36 কোথায়? নিচে। ইন্টু আকারে বামে থাক আর ডানে থাক, গুণ থাকলে ভাগ হবে, আর ভাগ থাকলে গুণ হবে, এটাই নিয়ম। তাহলে আমরা যদি কাটি 4 নং 36 9, তাহলে 9 দুগুণ 18 20, তাহলে 4 দ্বারা 20কে কাটলে 4 5 20, তাহলে কত পার্সেন্ট? 5%। তাহলে নিঃসন্দেহে আমাদের সুদের হার হচ্ছে 5% বা 5%। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন চক্রবৃদ্ধি মুনাফার একটা অঙ্ক। বলা হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 10,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে অঙ্কটা একটু যদি ভালো করে আপনারা খেয়াল করেন, তাহলে এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক। ওকে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টের বা যৌগিক মুনাফার একটা অঙ্ক। তো এই অঙ্কটা যখন আমরা করব, তখন আমরা সূত্র দিয়েও করতে পারি বা ম্যানুয়ালি, মানে মুখে মুখেও আমরা লিখে লিখেও ক্যালকুলেশন করতে পারি। বার্ষিক 10% মুনাফা, তার মানে সুদের হার 10%। 10,000 টাকার, তার মানে মূল টাকা হচ্ছে আমার 10,000, আমি 10,000 লিখে ফেললাম। 10% যেহেতু মুনাফা, তাহলে 10% মানে কি? উপরে 10, তার নিচে 100, মুনাফার হার 10%। তাহলে আমি, এটা কিন্তু প্রথম বছরের হিসাব, প্রথম বছর, তাই না? তাহলে 0 0 ক্রস করে দিলাম। আর আমি 10 দ্বারা যদি 100কে গুণ করি, একটা 1 দিয়ে 3টে শূন্য হবে, এখানে 2টে শূন্য আর এখানে একটা 3টা, তাহলে 1,000 টাকা কি আমার প্রথম বছরের মুনাফা। প্রথম বছর শেষে আমি মুনাফা পেলাম কত টাকা? 1,000 টাকা। এবার আমি দ্বিতীয় বছরে আবার চার্জ করব মুনাফা, তাহলে এবার 10,000 টাকা আর 1,000 টাকা, 11,000 টাকা আমার আসল। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি আর সরল সুদের মধ্যে মূল ফারাক। যখন সরল সুদ হবে বারবার 10,000 টাকার উপর সুদ কাউন্ট হবে, আর যখন চক্রবৃদ্ধি হবে তখন সুদের সুদ হবে, অর্থাৎ সুদটা এর সাথে যোগ হয়ে যাবে আসলের সাথে। তাহলে গুণন আবার 10%, তার মানে 10 ভাগ কত? 100। 2 0 2 0 ক্রস করে দিলাম, তাহলে 11 দিয়ে 2টা শূন্য হবে, তাহলে 11 দিয়ে 2টা শূন্য, তাহলে কত টাকা? 1,100 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? প্রথমে পেয়েছি আমি 1,000 টাকা এবং তারপরে পেয়েছি আমি 1,100 টাকা। তাহলে 1,000 আর 1,100 কত হয়? 2,100 টাকা। তাহলে সর্বমোট আমি পেয়েছি কত টাকা? আমি পেয়েছি কিন্তু 2,100 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই একটা অতিরিক্ত রয়েছে, এখানে কিন্তু কোনোটি নয় উত্তর হবে আমাদের, কারণ এখানে কিন্তু এই একটা যদি না থাকতো তাহলে 2,100 টাকা উত্তর হতো। তো যেহেতু এখানে 12,100 টাকা আছে, তার মানে আমাদের অবশ্যই এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর দাগানো যাবে না। তবে অনেকেই হয়তো বলবে যে আমাদের এই যে উত্তরটা রয়েছে 12,100, এটা তো আসলে 2,100 লিখতে গিয়ে 12,100 হয়েছে। আসলে অঙ্কের ক্ষেত্রে বিষয়টা কখনোই এভাবে করা যাবে না। বানান যদি কখনো ভুল হয় কোনো হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে, সেটা আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী বা বাংলা বানান, সেটা আলাদা বিষয়, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনারা, মানে ভুল থাকলে আপনারা কখনোই অঙ্ক দাগাবেন না, ঠিক আছে? তবে এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে একটা বিষয় হচ্ছে, আপনাদের অনেকেরই হয়তো, আমি আচ্ছা নিয়ে আসি এটা, যেটা আমি করেছিলাম, তো আপনাদের অনেকেরই হয়তো একটু প্রবলেম হতে পারে এই জায়গাগুলোতে। কারণ হচ্ছে কি, এখানে দেখেন আমি শুরুতে মার্ক করে রেখেছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা। এখানে কিন্তু বলা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, এই চক্রবৃদ্ধি মুনাফা দ্বারা আসলে কি বোঝায়? মনে রাখবেন, চক্রবৃদ্ধি মুনাফা দ্বারা এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা যৌগিক মুনাফার অঙ্কগুলোতে আমাদের মুনাফা প্লাস আসল এই দুটোই হিসাব করা
আমরা বুঝে থাকি। ওকে, তো যদিও স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা নাও মনে হতে পারে যে শুধু তো মুনাফা যাচ্ছে, আমাদের উত্তর হবে 1000 আর 1100, তার মানে হচ্ছে কত টাকা? 2100 টাকা। কিন্তু আসলে ওই 2100 টাকা হচ্ছে আমাদের মুনাফা, আর 10,000 টাকা হচ্ছে আমাদের আসল। তাহলে 2100-র সাথে আমরা যদি 10,000 যোগ করে দেই তাহলে 00121, তার মানে 12,100 টাকা হচ্ছে। তো মনে রাখবেন চক্রবৃদ্ধি মুনাফা মানে হচ্ছে আমাদের মুনাফা প্লাস আসল, এই দুটো মিলে। ঠিক আছে, তবে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আমি খেয়াল করলাম যে বিষয়টা কিন্তু আসলে তাই, এটা কিন্তু কি বলা হচ্ছে? চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হচ্ছে, এই জন্য আমরা এই অপশনটা এক্ষেত্রে দাগায় ফেললাম। আপনাদেরও প্রবলেম হতে পারে এই জায়গাটাতে, কিন্তু যদি শুধু মুনাফা চাইতো তাহলে কিন্তু শুধু 2100 টাকা উত্তর হতো। যেহেতু বলেছে চক্রবৃদ্ধি মুনাফা কত, তার মানে বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। ওকে, তো একটু ভালো করে মনোযোগ দিয়ে বিষয়গুলো দেখতে হবে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এবারে আমরা সর্বশেষ অর্থাৎ বীজগণিতের মান নির্ণয়ের বেশ কিছু অঙ্ক করব। তো অবশ্যই মান নির্ণয়ের অঙ্কগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেন, এবং বীজগণিতের বেশ কিছু সূত্র, অনুসিদ্ধান্ত এর লেকচার আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেল থেকে দেখে আসবেন। বীজগণিতের সূত্র এবং অনুসিদ্ধান্ত, এটা থাম্বনেইলে লেখা রয়েছে। ঠিক আছে, তো আমরা এবার বীজগণিতের মান নির্ণয়ের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা সূত্রের সাহায্যে মান নির্ণয়। বলা হচ্ছে x + y = 6, xy = 8 হলে x - y² এর মান কত? তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের অনুসিদ্ধান্ত কিন্তু খুবই কাজে লাগে, এবং আমরা সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে খুব ভালো ধারণা যদি রাখতে পারি তাহলে এই অঙ্কগুলো করতে পারবো। তাহলে আমরা এই অঙ্কগুলো করার সময় ডিটেলস মেথডে কি লিখি? আমরা লিখি, দেওয়া আছে আমাদের কি বলেন তো দেখি, x + y = 8 দেওয়া আছে, এবং x + y কত দেওয়া রয়েছে? 6 দেওয়া রয়েছে। আমি লিখে দিলাম 6, এবং xy এর মান কত দেওয়া রয়েছে? 8, এই দুটো দেওয়া রয়েছে। আর বের করতে বলেছে কি? x - y তার উপর হোল স্কোয়ার, এটা বের করতে বলেছে। তাহলে আমরা সুতরাং দিয়ে এইটা সূত্র লিখতে পারি, অনুসিদ্ধান্ত লিখতে পারি, x + y² প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 4xy, প্লাসের জায়গায় কি হবে? -4xy। কেন হলো? এর কারণ হচ্ছে এই দিকে যদি মাইনাস থাকে আর এই দিকে যদি আমরা প্লাস বসাই হোল স্কোয়ারের সূত্রে, তাহলে -4xy দিতে হবে এখানে, যেন এইটা আর এইটা দুইটার ভার মানে ইকুয়াল এটা হয়ে যায় দুটো। তাহলে ইকুয়াল, এটার মান কত? 6, তাহলে 6-এর উপর স্কোয়ার, -4 × এটার মান কত? 8, তাহলে 8 দিয়ে দিলাম। তাহলে 6 × 6 = 36, -4 × 8 কত? 32। তাহলে 36 থেকে 32 গেলে কত থাকে? 4। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রাইট। এবার দেখেন, আপনারা চাইলে এই অঙ্কটা মুখে মুখেও করতে পারেন। দুইটা সংখ্যার যোগফল 6 আর দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 8। তাহলে আমি যদি বলি এটা 4 আর এটা 2, তাহলে 4 × 2 = 8, আর 4 আর 2 কত হবে? যোগ করলে 6। তার মানে x এর মান 4ও হতে পারে, x এর মান 2ও হতে পারে, y এর মান 2ও হতে পারে, 4ও হতে পারে, আমরা যে কোনোটা ধরলেই হয়ে যাবে। তাহলে যেহেতু x প্রথমে আছে বিয়োগ আকারে, তাহলে ওই জন্য x এর মান আমরা বড় ধরেছি। তাহলে 4 - 2 তার উপর হোল স্কোয়ার কি হবে? 4 আর 2 বিয়োগ করলে কত হয়? 2, 2-এর উপর স্কোয়ার মানে কত? 4। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে a + b = 10 এবং a - b = 6 হলে ab এর মান কত? আপনারা চাইলে এই অঙ্কটা একেবারেই শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুইভাবেই করতে পারেন, তবে আমরা শুরুতে এই অঙ্কটা ডিটেলস মেথডে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো কি বলা আছে? আমাদের দেওয়া আছে a + b = হচ্ছে 10 এবং a - b দেওয়া আছে 6। কি বের করতে বলেছে? ab = কত? তাহলে ab এর একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, a + b/2 তার উপর হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার উপর হোল স্কোয়ার, আমরা এটা জানি। তাহলে ইকুয়াল a + b এর মান কত? 10। 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 5-এর উপর স্কোয়ার, তাহলে একটা 5-এর উপর স্কোয়ার, মাইনাস এটা কত? a - b এর মান 6, 6কে যদি 2 দ্বারা ভাগ করি 3, 3-এর উপর স্কোয়ার। আমি কিন্তু এক লাইন গ্যাপ দিয়ে দিলাম। তাহলে 5-এর উপর স্কোয়ার মানে 25, মাইনাস 3-এর উপর স্কোয়ার মানে কত? 9। তাহলে 25 আর 9 কত হয় বলেন? 25 থেকে 9 বাদ গেলে কত হয় বলেন তো দেখি? 25 থেকে 9 বাদ গেলে আমাদের কিন্তু হয় 9, 6, 15, তার মানে 16 বা 16। তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 16। তো নিশ্চয়ই আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন।